শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তাকে উঠতি দড়ি নিল আমার পায়জামা খুলে। রাকিব হাসান আপনার বন্ধু। তো অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আর একটু চাপাবাজ। প্রিয় দর্শক, আজ আমার সাথে রাইজিং স্টারে আড্ডা দেওয়ার জন্য যিনি আছেন তাকে আমরা সবাই চিনি। তার নামে হয়তো অনেকে চিনি না, কিন্তু তার কণ্ঠ কিংবা তার অভিনয় আমরা তাকে সবাই চিনি। আমার সাথে রয়েছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শমশের আলী। আমরা চলুন তার সাথে আড্ডা দেই, গল্প করি। শমশের ভাই কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। আপনারা কিরাম আছেন? আর আগে ধন্যবাদ জানাইনি আপনাকে এরকম সুন্দর একটা স্টুডিওতে আমরা ডাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু শুরুতেই জানতে চাই আসলে আপনি কেমন আছেন, কেমন কাটছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। যদিও একটা খারাপ সময় পার করে আসছি। আমার আম্মু ১ মাস ১০ দিন আগে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তো আসলে ওইটা তো পূরণ হওয়ার না। হুম, হুম, হুম। তারপরেও যতটা কামব্যাক করা যায়, জীবন তো চলতে হবে। গতকাল কিন্তু মা দিবস গেল। হ্যাঁ, হ্যাঁ। এটাই তো আমি যখনই দেখলাম তখনই আমার ১০ তারিখে মা দিবস গেছে। তো আসলে এই সেভাবে দিবস পালন করা হয় না। তবে মা চলে গেছে এইটাই আসলে খুব বিরহের। আসলে দিবসগুলো আমার মনে হয় না হুম, তেমন হুম, ইম্পোর্টেন্ট হুম। রোল রাখে আমাদের। শুধু উদযাপন জাস্ট এই আরকি। সবশেষে একটু আমি জানতে চাই আসলে জি, আম আপনি তো খুলনার ছেলে। হ্যাঁ, আম ঢাকাতেও থাকেন, খুলনাতেও থাকা হয়। হ্যাঁ। একটু আপনার বেড়ে ওঠাটা একটু জানতে চাই। আপনি কেমন ফ্যামিলিতে বেড়ে উঠেছেন? আপনার ছোটবেলাটা কেমন ছিল? আ আপনার জন্ম কোন এলাকাতে হয়েছে? একটু জানতে চাই। আসলে আমার জন্ম খুলনাতেই হয়েছে। খুলনা সোনাডাঙ্গার পাশে গবরচাকা এলাকা। তো আসলে আমার হোম ডিস্ট্রিক্ট খুলনার ভিতরেই বটিয়াঘাটা গ্রাম। তো আমি যেহেতু ওই শহরেই বেড়ে ওঠা, তো আমার কখনো সেভাবে গ্রামে যাইনি। হয়তো বেড়ানোর জন্য গ্রামের ছোঁয়া আমার সাথে লাগছে। কিন্তু মূল আমি যে ছোটবেলা থেকে বেড়ে উঠছি খুলনা সিটির ভিতরেই। তো আসলে আমার জন্মটা মোটামুটি একটু মধ্যবিত্ত পরিবারে। তো ওখান থেকে যখন আমরা একটু আ আমি পড়াশোনা সবই আমার খুলনাতে। প্রি-ক্যাড স্কুল সোনারগাঁর পাশে, কলেজও হুম, হুম। খুলনায়। মানে আমার আপনার ঢাকায় কখনো আসতে হয়নি। খুলনার ভিতরে আচ্ছা। আমি সবসময় হুম, হুম। গণ্ডির ভিতরে ছিলাম এই আরকি। আপনার এসএসসি কোন সালে ছিল? এসএসসি ২০০৯। ২০০৯। আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে, কে আছেন? আমার ফ্যামিলিতে এখন আম্মু তো মারা গেছেন। আমার আব্বু আছে, আমার ওয়াইফ, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ। আচ্ছা। আপনি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর সাথে কিভাবে যুক্ত হলেন বা অভিনেতা হবেন বা অভিনয় করবেন এটা কি আসলে কখনো বুঝতে পেরেছিলেন? না ১ম এ বলি আমি অভিনয় করব এমন ছোটবেলা থেকে কখনোই ভাবিনি। কারণ হুম, হুম। আমাদের ব্যাকগ্রাউন্ডেও কেমন ছিল না। আর আমারও তেমন কোনো মানে এইটা নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না। একটা সময় ছিল যে ক্রিকেটার হব। খুব হুম, ক্রিকেট হুম, হুম। খেলতাম। ওটাও হয়নি। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর সাথে জড়িত হলাম ওই যে রাকিব হাসান মারুফ যে হলো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার। উনি আমার ফ্রেন্ড, আমাদের ছোটবেলার ফ্রেন্ড। আমি উদাস শরীফ আর রাকিব হাসান ছোটবেলা থেকেই ফ্রেন্ড। আর আমি মনে করেন কর্মক্ষেত্রে এসে মানে এটা এসএসসির পর থেকে আমাদের মূলত একসাথে পথ চলা। হুম, হুম। তো সেই সুবাদেই ২০১৮ সালে যখন ১ম ভিডিওটা হবে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর, হুম, হুম। সেই ভিডিওটাতে আমাকে ডাকা হয়েছিল এজ এ ফ্রেন্ড যে, "চল ওরা কিছু করতেছে ছোট ভাইয়েরা, আমরা যাই দেখি।" তো সেভাবে ১ম দিন যাওয়া গেলে একটা ছোট্ট একটা শট ছিল। আসলে ওরকম মানে মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ কোনো শট না। তো তারপর থেকে আমি আর কন্টিনিউ করিনি। মাঝে অনেকদিন পরে একটা ক্যাসিনোর একটা ভিডিও ছিল ওদের। ওই ভিডিওতে আমাকে জাস্ট একটা অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তারপরে করোনার পরে, মোটামুটি করোনার পর থেকে আমি অ্যা ওদের সাথে কানেক্টেড হই ফুললি। তবে অ্যাজ এ অভিনেতা হিসেবে না। ১ম এ ছিল যে প্রোডাকশন ম্যান হিসেবে যে তুই দেখাশোনা করবি। কারণ আমি এতটা ইন্টারেস্টেড কখনো হুম, হুম, ছিলাম না, মানে দেখাইও অভিনয়ের নি। প্রতি ইন্টারেস্টটা না, ছিল না না। কখনোই। এমনও আছে ১ম ২০ টা নাটক হয়তো আমি রোল মানে আমি চাইনি তারপরেও দাঁড় করাইছে যে একটু চেষ্টা কর করতে, করতে একটা সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে সুযোগ করে দেয় অনেক সময় এবং আল্লাহর তরফ থেকেও আসে। তো আমি একে সুযোগ করেও দিছে ওসিলা হিসেবে আমার ফ্রেন্ড। আর আমিও আজকে এই পর্যায়ে আসছি। তো এই আরকি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে তারপরে বাইরে কাজ করলাম ঢাকায়। অন্যান্য ইউটিউব চ্যানেলে এখন আমাদের নিজেদের চ্যানেল ব্ল্যাক ফক্স স্টুডিও এখানে কাজ করতেছি কন্টিনিউ। যদিও ওই যে আম্মুর অসুস্থতা বা বিভিন্ন দিকে মানে সময় দিয়ে আমরা কন্টিনিউ করতে পারিনি যেভাবে করা উচিত। হুম, সেজন্য হুম, আসলে হুম। গ্রোটাও তেমন হয়নি ব্ল্যাক ফক্স স্টুডিওর। তবে এখন থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ভালো, ভালো কনটেন্ট দেওয়ার এবং কন্টিনিউ করার যাতে গ্রোথটা ভালো হয়। আচ্ছা। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর এই যে জনপ্রিয়তা পাওয়ার পেছনে আসলে কোন বিষয়টা সবথেকে বেশি কাজ করেছে আপনার কাছে মনে হয়? এটা সবচাইতে যেটা কাজ করছে সেটা হলো আমি বলব টিমওয়ার্ক। অবশ্যই আ বা রাকিব হাসান
যথেষ্ট ট্যালেন্টেড একজন, গড হুম, গিফটেড। এটা হুম, একটা সাধারণ কন্টেন্ট অসাধারণ বানাতে সে খুবই পারদর্শী। এ এবং সেটা তো একদিকে আছেই, বাদবাকি আমি যেটা বলব যে টিম ওয়ার্ক, যে একেকটা চরিত্র সবাই একেকজনকে কিন্তু একেকভাবে একেকটা ফ্যান বেস তৈরি করছে। হুম, হুম। যেমন আপনি দেখবেন উদাস শরীফ, উলুবাড়া যেটা। উলো বাড়া, তো ওর দেখবেন একটা ফ্যান বেস। আমার হয়তো কিছু ছিল। এরপরে দেখবেন খায়রুল ইসলাম জিসানের একটা ওই যে আয়নাল হাজির একটা রোল আছে। তো রাকিব হাসানের তো চরিত্র জানেনই কেমন। তো সব মিলায় মানুষজন অপেক্ষা করতো এইটার পর এইটা, এইটার পর এইটা। এই যে একটা ব্যাপার, নিত্য নতুন জিনিস এবং সমসাময়িক জিনিসটাকে যে হাসি বিনোদনের মাধ্যমে ফুটায় তোলা, হয়তো অন্য কোনো চ্যানেল এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে নাই। হ্যাঁ, যেটা এই চ্যানেলটা পারছে, এই জন্য এটা এত কুইক গ্রো আপ করে উঠছে। রাইট। আপনার কোন চরিত্রটা সবার আগে হচ্ছে আপনাকে, বা ১ম দিকে যে কোন চরিত্রটা আপনাকে সবার সামনে নিয়ে আসলো বা এটা আপনাকে হলো আলোচনায় নিয়ে আসলো? আলোচনায় আসলে আমি সত্যি বলতে কি যে কোন নাটকটা কেমন হচ্ছে এবং আলোচনাটা কত হচ্ছে এটা আমি সেভাবে কখনো দেখতে পারিনি বা হুম, অ্যানালাইজ করতেও যাইনি। কারণ আমি শুটিংটা করে আমি আমার মতো ব্যস্ত হয়ে থাকতাম। আমি সত্যি কথা বলতে ফোনেও তেমন একটা অ্যাডিক্টেড না। আমি সেভাবে ইউজই করতাম না। আমার আইডিটা ওদের কম্পিউটারে লগইন করা ছিল। মানে আচ্ছা। আমি যেকোনো একটা কারণে আমি স্মার্টফোন ব্যবহার করতাম না আমি ১ম থেকে। হুম, আমি এই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে আলাদা হওয়ার মানে কিছুদিন আগে একটা ফোন রাকিব হাসানই আমাকে দিছিল। আমি নিতে চাইনি। কারণ কি আসলে আমি ইউজ করতে চাইনি। কারণ আমরা ফ্যামিলি, আমি চাচ্ছি না যেহেতু আমার ওয়াইফ ইউজ করে না, আমি ইউজ করি না। আমরা একটু থাকতে ছিলাম যে এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে থাকতে। স্বাভাবিক হুম, জীবন হুম। থাকতে। ওটা আসলে অনেক সময় সমস্যা হয় অনেক কিছু। তো এইভাবে আমরা ছিলাম না ওর সাথে। পরে ওর পর থেকে আমি নিজে ইউজ করা শুরু করি, তখন দেখতেছি। কিন্তু তার আগে যেটা হইছে আমি যেটা বুঝি যে ওই যে কবির যে চরিত্রটা, লম্বা চুল ছিল যেটাই, হুম, তো হুম, ওই যে হুম। কবিতা বলার ধরন, এই যে জিনিসগুলোটাই মানুষের অ্যাট্রাকশন করছে। আমাদের ১ম নাটক যেটা সবচাইতে মনে হচ্ছে আমাকে যেটা মনে হয় যে রোলটা আমার ভালো হইছিল সেটা হলো ওই যে বাস ডাকাতি। হুম, হুম, ওইখান হুম। থেকে মূলত সবাই, আমি তারপরে দেখেছিলাম, আমি দেখেছিলাম হ্যাঁ, তারপর নাটকটা। পাহাড়ে যে পিকনিকের একটা ছিল, হুম, পাহাড়ে ডাকাতি। এই জিনিসগুলো আসলে আস্তে, আস্তে মানুষকে আকৃষ্ট করছে। আমার মনে হয় কতটুকু সামান্য খুবই। মানে হয়তো সবার ভিতরে 10% ও না, আমি এরকম একটা বিষয়। আচ্ছা। আপনার কনটেন্টে দেখতাম যে হচ্ছে যে আপনি একটা বিশেষ টোনে কথা বলতেন। গলাটাকে একটু ভিন্ন একটা আঙ্গিকে কথা বলতেন। এটা আসলে কিভাবে করতেন? এটা কি মানে না, এডিট করা হতো নাকি না, এটা না, আপনি ন্যাচারালি এডিট করতেন? করা হতো না। এটার বিষয় হলো কি, আমি তো ১ম এ অনেকগুলো স্বাভাবিক কনটেন্ট করছি। তো একদম হুম, অ্যাজ আমি এটা আসলে ওপেনলি বলতে চাই। কারণ যার ক্রেডিট তাকে দেওয়া উচিত। যাই থাকুক না কেন, ট্যালেন্টেড পারসন এর। যে রাকিব হাসানকে বলছিল যে কথা যে অ্যাজ ইউজুয়াল তো সবাই করে, এভারেজ পিপল। তো একটু ডিফারেন্ট করতে হবে। ডিফারেন্ট বলতে কি যে মানুষের কাছে একটু মনে হয় এটা তো একটু আলাদা। হোক নেগেটিভ হোক পজিটিভ। তো আর আমরা হলাম ছোটবেলা থেকে একটু ওই ব্যঙ্গ করে কথা বলতাম। যেমন শরীফের যে ওই টোনটা, ওইটা কিন্তু ও আগের থেকে একটা, রাকিব হাসান জানতো যে এভাবে কথা ও বলতে পারে। হুম, ওই যে হুম। ওলোবাড়া বলে যে একটা ব্যাপার করতে পারে। তো এরকম আমরাও অনেক সময় মজার ছলে করতাম, তো বলে ওইভাবে বল। তো ওইভাবে চিকুন করে যে বলতে গিয়ে হয়ে গেল। আমরা একটু শুনি। কোন ভাবে শুনবেন আপনি বলেন? একটা কবিতা শুনি আপনার এই কণ্ঠে। আচ্ছা, তাহলে আমি আপনি যে কবিতাগুলো। আমি আমি আপনারে তাহলে আমার ওই আগের জীবনের কবিতা শোনাই। উদাস শরীফরে নিয়ে। শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তাকে উঠতি দড়ি নিল আমার পায়জামা খুলে। মানে এটা বিষয় ছিল কি যে ও পাহাড় থেকে পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে উঠাতে হবে, তো দড়ি পাচ্ছে না। তখন আমার পায়জামার দড়ি টান দিয়ে ওকে ফেলায়। এদিকে তো আমার পায়জামা নাই, তো বলতেছে দড়ি পেলি কোথায় এই পাহাড়ে? তখন বলছে ওই যে দড়ি, কবির পাজামা। পায়জামার দড়ি খুলে নিয়ে চলে আসছি। ওকে। আপনি কি কবিতা কখনো মানে আবৃত্তি করতেন কিংবা হচ্ছে না, 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 কবিতার না, প্রতি না। আগ্রহ ছিল? কবিতা সেভাবে কখনো আবৃত্তি করিনি। আগ্রহ ছিল না। আমার সবসময় ধ্যান ধারণা ছিল মাঠে আমি ক্রিকেট খেলে বেড়াতাম। হুম, হুম। আর এই কবিতা আসলে ওইটা রাকিব হাসানের মাথা থেকে আসছে। এইজন্য দেখবেন কি আমি এখন অতটা ওইদিকে যাই না। মানে যেটা আমার আসলে ওইভাবে যেটা আমার জিনিস না, এটা তো ওই তৈরি করে দিছিল। এজন্য আমি হুম, হুম, একটু একটু দূরে থাকি। কারণ এখন ওইটা বললেও হয়তো অনেক কথা শোনা লাগে যে বুঝতে আমার পারছি। বানানো জিনিস ইউজ করতেছে। আচ্ছা। এই আরকি। তো তারপরে যখন আপনি সেই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর সাথে কাজ করছেন, হ্যাঁ। কবি হিসেবে হুম। বেশ একটা পরিচিতিও পেলেন। তারপরে কেমন ছিল সেই সময়টা? কত বছর কাজ করেছেন একসাথে? প্রায় ২.৫-৩ বছর। ২.৫-৩ বছর। সেই সময়টা কেমন ছিল? যখন পপুলারিটি পাওয়া শুরু করলেন, মানুষজন চেনা শুরু সবাই করলো? এটা আসলে একটা খুব সুন্দর একটা অনুভূতি। আসলে রাস্তাঘাটে আপনাকে মানুষ যখন দেখে হাসিমুখে কথা বলবে, আপনাকে বলবে যে আসলে আপনার কাজগুলো ভালো লাগে। তো যারা আসলে
নাটক মিডিয়ার লোক তাদের তো ভালো লাগে, আর আমরা যারা সাধারণ এই মিডিয়ার সাথে জড়িত না তাদের তো আর একটু বেশি ভালো লাগে, কারণ আমরা তো এক্সপেক্ট করি নাই কখনো হুম, যে হুম। মানুষজন আমাদেরকে এসে এত সুন্দর করে ভালোবাসবে, এভাবে একটু ছবি তুলবে। হ্যাঁ, এটা আসলে খুবই একটা ভালো মুহূর্ত ওই সময়টা লাগে আসলে। আচ্ছা। প্রায় ১ বছরের বেশি সময় ধরে বা না আরো না, বেশি? আমরা প্রায় ২.৫ বছর। ২.৫ বছর থেকে আলাদা? হ্যাঁ, ২.৫ বছর থেকে আলাদা। আচ্ছা। তো এই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর সাথে আপনি যুক্ত হলেন, কাজ করলেন, রাকিব হাসান আপনার ক্লোজ ফ্রেন্ড। সেই জায়গা থেকে আসলে আলাদা হয়ে যাওয়ার কারণটা কি ছিল? দেখুন, আসলে এই বিষয়গুলো তো খুব সেনসিটিভ এবং আমরা সবসময় চাই এগুলো ব্যক্তিগতভাবেই রাখতে। হুম, হুম। তো দোষ কিছু বিষয় ত্রুটি আসলে অডিয়েন্স জানতে চায়। এক দোষ ত্রুটি সবার ভিতর থাকে। হুম, এখন আপনি যার কাছ থেকে শুনবেন তার বলার ধরনটাই তার দোষটা কম থাকবে, আরেকজনের বেশি থাকবে। এটাই স্বাভাবিক। তো এইজন্য আমরা বলতে চাই না। এখন হ্যাঁ, বন্ধু-বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলা হয়। তবে পাবলিকালি বলাটা আসলে আমি মনে করি না ঠিক। তারপরে যেটা এক কতটুকু বলা কথায় যায়? হ্যাঁ, এটাই আসলে যে আত্মসম্মান বোধের জন্য আমারটা আমি বলতেছি। আমি আত্মসম্মান বোধের জন্য চলে আসা। এখানে কোনো ফিন্যান্সিয়াল কোনো আ বেশিরভাগ মানুষ কিন্তু এটা মনে করে যে এরা লোভী, এরা টাকার জন্য চলে গেছে, হয়তো বনাবনি হয়নি। বাট আমি একটা জিনিস এখন ক্লিয়ার করতে চাই। আ উদাস শরীফে বলি, উদাস শরীফ আজ পর্যন্ত ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে কোনো টাকাই নেয় নাই। হ্যাঁ, টাকা নিছে কিভাবে সেটা হলো যেকোনো একটা ফ্যামিলি প্রয়োজনে ও যেকোনো ফ্রেন্ডের কাছে টাকা হালো চেতেই পারতো যে দোস্ত আমার এখন ৫,০০০ লাগতেছে, ১০,০০০ এরকমও না, মানে এখন ৫০,০০০ লাগতেছে। তো এইভাবে হয়তো অন্য ফ্রেন্ডের কাছেও চাইতো। এটা কখনো অ্যাজ এ অভিনয়ের জন্য তার কাছ থেকে একটা টাকা কখনো নেয়নি। আমি জানি না আমার মানে হতে পারে যে ফ্রেন্ড সার্কেলের ভিতর লেনদেন হতে পারে। কিন্তু কক্ষনো অভিনয়ের সুবাদে কোনো টাকা পয়সা নেয়নি। হ্যাঁ, আমাকে কিছু একটা আ দিত। সেটা আমি বললাম না। বললে আমার কারোরই মান-ইজ্জত থাকবে না। হুম, সেটা আমি ঠিক। নাই বললাম। তো এইজন্য আমি বলব টাকা-পয়সা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের বিচ্ছেদটা হয়নি। এখানে আত্মসম্মানবোধটা কাজ করছে যে আসলে একজন ফ্রেন্ডের চাকর হয়ে থাকতে পারে না। সমান অধিকার হোক তার বড়লোক ছোটলোক। তার তার মানে কি মানে আ আজ দি রাকিব হাসান ইন্টারন্যাশনাল আপনাদের সাথে যে আচরণ করতো সেটা অনেকটা মানে মনিব কিংবা হচ্ছে আ মানে বস এই ধরনের কিছু বসগিরি দেখাতো এরকম কিছু? এরকম বলতে পারেন, এরকম একটা বসগিরি বললেও বন্ধুত্বটা মানা যায়। কিন্তু এর ভিতরে অনেক কিছু ছিল আসলে সবকিছু বলে বোঝানো কঠিন। তবে আমরা আসলে আমাদের নিজেদেরকে মনে করেন না সেভ আমি করার জন্য আমি চলে আসছি এক আমি কথায়। সমস্যা আলী একটু আসলে হুম, একটু বিস্তারিত জানতে চাই। কারণ হ্যাঁ, এটা আমার নিজেরও একটা মানে কৌতূহল ছিল, জানার কৌতূহল হুম। ছিল যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট আমরা দেখতাম উদয় শরীফকে, যেখানে আমরা শমশেরকে দেখতাম। সেই জায়গা থেকে হঠাৎ করে তারা চলে গেলেন এবং পাবলিকলি কোনো ধরনের বিবৃতি আমরাও পাইনি। এবং আপনার অডিয়েন্সটাও আসলে হ্যাঁ, মানে আমার মনে হয় যে জানতে চায় আসলে যে কি ঘটেছিল, অডিয়েন্সরা তো কি হয়েছিল? অডিয়েন্সরা কিছু যদি একটু শেয়ার করতেন না, আসলে। অডিয়েন্স তো জানতে চাবে স্বাভাবিক। তাদের পছন্দের মানুষগুলোকে তারা এক ফ্রেমে দেখতে পারতেছে না। সেরকম মজা তারা পাচ্ছে না। অবশ্যই ভিউর জায়গা বাড়তেছে, কমতেছে, এটা আলাদা বিষয়। মানুষ একটা পাবলিক ডিমান্ড থেকে অনেকে তাদের মতো করে বুঝতেছে, আমাদেরকে ভুল বুঝতেছে বা ওদেরকেও কিছু লোক ভুল এক্সাক্টলি, বুঝতেছে। এক্সাক্টলি। এইটা আলাদা। কিন্তু এই যে আমাদের ফ্রেন্ড সার্কেলের বিষয়গুলো না, এগুলো খুবই মানে একটু সাধারণ জিনিস। এইগুলো নিয়ে না এত কাদা ছড়িয়ে করার কিছুই নাই। এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, সেরকম যদি বড় কিছু হতো, সেটা না হলে আমরা সেভাবে বলতাম যে হ্যাঁ, আমাদের সাথে অবিচার হইছে, এটা ওইটা। টাকা হুম, পয়সা এরকম। কিন্তু আমাদের ভিতরে টাকা পয়সা নিয়ে বাধেই নাই। তো আমরা কেন বলব? আর যেটা ব্যক্তিগত, এইটা নিয়ে আর বলার কিছু নাই যে ও আমাকে ঘুষি মারছে, ও আমাকে চড় মারছে। এরকম কিছুই না। আমাদের মনে হচ্ছিল আমাদের এখানে আত্মসম্মান অক্ষুণ্ণ থাকতেছিল না। আমরা ওখান থেকে চলে আসছি। হয়তো তাদেরও ক্ষতি হচ্ছিল আমাদেরকে রেখে অনেক। ভালো হইছে। সবাই সবার জায়গায় আছে ভালো, আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক। আচ্ছা। আম রাকিব হাসানের সাথে আপনার মানে বন্ধুত্বটা কিভাবে হয়েছিল? আমরা তো একই এলাকায় থাকতাম। সোনাডাঙ্গার পাশে যে গোবরচাকা এলাকায় থাকতাম, ওইভাবেই আম আ মা ক্লাস 6-7 থেকে আমাদের মানে দেখি একজন একজনের সাথে, কিন্তু ওইভাবে কথা হয় না বা অতটা ক্লোজ ভাবে ঘুরি না। হুম, আমরা কর্মের সুবাদে আমরা যখন একসাথে সিটি ইন হোটেলে আমরা জব শুরু করি, ওই সময় ওকে। থেকে আমরা একটু ক্লোজ হই। তারপর থেকে আমরা মোটামুটি সবসময় ক্লোজই থাকি একসাথে। আচ্ছা। রাকিব হাসান সম্পর্কে একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আ রাকিব হাসান তো অভিনেতা হিসেবে মানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল করার আগে তো ঢাকায় সম্ভবত কিছুদিন অভিনয় করেছেন। বিভিন্ন নাটকে তাকে দেখা গিয়েছে। সেটা কি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর আগে না পরে? না, এটা পরে। পরে, এটা আচ্ছা। পরে। আসলে সবাই তো হুট করে আপনাকে ডাকবে না। যখন দেখবে আপনার ভিউ আছে, আপনার পরিচিতি আছে, তখনই আপনাকে ঢাকায় মূল ওকে, স্ট্রিম ওকে। মিডিয়াতে ডাক দিবে। এটা হলো অভি ভাই আছে আমাদের একটা নাম করে শামীম জামান ভাইকে তো চিনেন। হুম, মুশাররফ হুম। করিমের ফ্রেন্ড শামীম জামান ভাই যথেষ্ট পরিচিত। আকরাম হাসান তিনি ফ্রেন্ড। তো উনাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন অভি ভাই। হ্যাঁ? এটা হলো আপনার শরৎ
শরৎ টেলিফিল্মের উনি ইয়ে করতেন, বা যত শামীম জামানের ভাইয়ের কাজ আছে উনি দেখাশোনা হুম। করতেন। তো উনি মূলত প্রথমবার রাকিব হাসানদেরকে ওই শামীম ভাইয়ের সাথে পরিচয় করে ঢাকায় কাজের ব্যবস্থা করে দেন। অবশ্যই তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ করছে, এমন না যে রিকোয়েস্ট করে করা লাগছে, তাদেরকে দেখেই তাদেরকে হুম, নিছে, তাদের রাইট। যোগ্যতা দেখে। তো সেভাবেই আসলে পরে এটা আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মোটামুটি একটু ভালো বিকশিত হওয়ার পরেই তারা ঢাকায় কাজ করছে। আচ্ছা, আমি যতদূর শুনেছি রাকিব হাসান একসময় ইমামতি করতেন মসজিদে। এটা কি সত্যি? না, এটা সত্যি, কিন্তু বেশিরভাগ লোক এটা জানে ওর একটা ইমামতির একটা ২ পর্বের একটা নাটক আছে। ওইখানেও ও ফুটায় তুলছিল খুব ভালোভাবে যে আসলে ইমামদের যে দুঃখ দুর্দশা, বা গ্রামের মূলত বলতে। হুম, তো সেইভাবেই, তবে ও হলো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের থেকে, হাফেজি কমপ্লিট হয়তো করছিল বলছে আমাকে, কিন্তু শুনানি দিতে মানে পরে আর প্র্যাকটিস করে নাই, যে এখনো ইয়াদ নাই এরকম একটা। হুম। তো এরকম। আর হ্যাঁ, ইমামতি করছে এটা ঠিক, গ্রামে যখন ও ছিল ২ বছর ও মসজিদে ইমামতি করছে। ও তো ব্যাকগ্রাউন্ড তো আবার ইসলামিক ব্যাকগ্রাউন্ড তো, হ্যাঁ ইমামতি করছে কিছুদিন। রাকিব হাসান ইমামতি করলেন এবং সেখান থেকে হচ্ছে খুলনায় আসলেন। এসে তিনি তখনই কি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শুরু করলেন নাকি আরো পরে? না, এইটা না ক্লিয়ারলি ওইভাবে বলা আমি বলতে পারবো না, কারণ আমি তো আসলে ওইভাবে জানি না। তবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু ইসলামিক ছিল এবং হাফেজি পড়ছে, সে তারাবিও পড়াইছে অবশ্যই, সবকিছু মিলাই সেটা বলছে। কিন্তু ওইটা আগে বা কত কত পরে এসে যে সে ঢুকছে, এটা বলা আসলে কঠিন। মানে কখন সে ইমামতি করছে আর কখন আসছে, এটা টোটালি এটা আমি জানি না। তবে সে ২০১৮ সালে ইউটিউব খুলছে, ইউটিউব চ্যানেলে কাজ করতেছে, এবং সেখান থেকে এই পর্যন্ত এই পর্যায়ে। আচ্ছা, রাকিবের ছোট ভাই অর্থাৎ জিসান, মানে তার সাথে আসলে আপনার সম্পর্ক কেমন ছিল? বা সে আসলে কিভাবে আপনাদের সবাইকে ট্রিট করতেন? ভালো ছিল অবশ্যই। আমাদের ফ্রেন্ডের ছোট ভাই, তার সাথে ছোট ভাই সম্পর্কই থাকবে। তাকে তো আমরা অনেক ছোটবেলা থেকেই চিনি। মানে আমি তো মনে হয় যখন আমি ১ম বার বাসায় গেলাম ক্লাস 2, 3, 4 এরকম, আমি জানি না, অনেক ছোট ছিল। ওই সময় থেকেই তাকে দেখি বা আমাদের সামনেই বেড়ে উঠছে। ও ক্রিকেট খেলতো একসময়, কিপার ছিল। আ তো অ্যাজ এ ছোট ভাই হিসেবে যেমন থাকা উচিত সেরকমই ছিল। বাট ফ্যামিলি এন্টারটেইনমেন্ট আসার পরেও সব মিলে ঝুলেই কাজ করছি আমরা। পরে হুম। আলাদা হওয়ার পরে তো এখন সেভাবে যোগাযোগ নাই কারো সাথে। আমি যতদূর জানি যে রাকিব হাসানের বড় ভাই মাসুদ, উনিও হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সাথে কাজ করতো। তারা একসাথে অভিনয় করতো। কিন্তু হঠাৎ করে তিনিও সম্ভবত আ মানে ভাইদের থেকে আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ আ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে আলাদা হয়ে গিয়েছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন? কেন হলো এটা বা কি হয়েছে? আসলে একটা বড় ভাই, আসলে এটা তো তাদের ফ্যামিলি ম্যাটার। এখানে যে ডিপলি কি হয়েছে এটা তো আমাদেরকেও বলেনি, বা আমরাও অত ডিপলি জানতে চাইনি। জানাটা দরকারও নেই, কারণ ফ্যামিলির হুম, বিষয় কি অত শুনতে হয় না বা বলতে হয় না কাউকে হুম, নিজের ফ্যামিলির বিষয়। তবে যেটা আমি আপনাকে অনুমান না, যেটা রিয়েল আমি বলতে পারি, আমি যতটুকু জানি, হয়তো তাদের মধ্যে কোনো না কোনো পারিবারিক সমস্যা চলতেছিল। কারণ আপন ভাই তো কখনো ওইভাবে আসবে না আমাদের কাছে। তো এটা ঈদের ৩ মাস আগের থেকে বড় ভাই আমাদের সাথে নক করছিল, এবং উনার সাথে আমাদের সম্পর্ক মেলা আগের থেকেই ভালো। এই কারণে যে ভাইয়া তো আমাদের থেকে মোস্ট সিনিয়র। উনি আমাদের থেকে প্রায় ৮ বছরের বড়। তো এমনও হইছে মাসুদ ভাই উদাস শরীফ ওকেও চড়াইছে, রাকিবরেও চড়াইছে। যে গ্যাঞ্জাম করছিস কেন তোরা? মানে বড় ভাই তো হুম, বড় বড় ভাই ভাই। সবসময়। ইনার সাথে তো আমাদের কখনো কোনো মানে কমপ্লেনও নাই, কোনো কিছুই নাই। সবসময় সে আমাদের সম্মানের পাত্র। তো তিনি যখন আমাদেরকে ডাইরেক্টলি নক করলো, নক করে একটু সমস্যার কথা বলল যে আসলে আমি তোমাদের সাথে নাটক করতে চাচ্ছি। তো আমরাও ক্লিয়ার বললাম, ভাইয়া কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা এখন এক প্রকার শত্রু, বা এটা এমন হতো যে ব্যবসা করলে আপনি আসতেছেন, কোনো সমস্যা নেই। এটা তো সারা বাংলাদেশ দেখবে। তখন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে সবাই। তো সেহেতু আপনি আরো ট্রাই করেন। ভাইদের মাঝের মধ্যে ১ দিন, ২ দিন, ৩ দিন হয়তো ঠিক হয়ে যাবে পরে। তো উনি ৩ মাস দেখছে, দেখে পরে বলল, সমস্যা নাই, আমি আসতে আমাকে না, উদাস শরীফকে বলছে যে আমি এরকম করতে চাচ্ছি, সমস্যা নেই। আমি আমার আম্মুর সাথেও কথা বলছি, মানে রাকিব হাসানের আম্মার সাথেও তিনি ফাইনালি কথা বলছে, কারণ উনি মার পারমিশন ছাড়া অনেক কিছু করেন না, সবাই খুব মা ভক্ত। তো এরকম করছি, তো আমি আসতে চাই, তো ওয়েলকাম। আমরা বলছি যে কোনো কথাবার্তা হলে কাদা ছড়াছড়ি করা যাবে না, আপনি আসবেন। ইভেন এরকমও বলা যে আপনি যখন ইচ্ছা আপনি আপনার ভাইদের কাছে আবার নাটক করতে পারেন, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যে আপনি আসলে না যেতে পারবেন না, কিচ্ছু না, আপনার হুম। ইচ্ছা মতো আপনি করবেন। আর শুটিং স্পটে তিনি সবসময় আমাদের বড় ভাই, আমরা তার কথা সবসময় রাখার চেষ্টা করি, সম্মান দিয়েই কাজ করি। তো আজীবন সম্মান থাকবে তার উপরে। কিন্তু তিনি যে কেন চলে আসলেন এই বিষয়টা আসলে আমরাও সঠিক সেভাবে জানি না, শুনিওনি। তবে অবশ্যই আহ, ভাইয়েরও হয়তো মর্মান্তিক কোনো কষ্ট পাইছে, সেই জন্য হয়তো ভাইয়া ওখান থেকে আমাদের কাছে আসছে। বিষয়টা কি এরকম যে রাকিব হাসান কিংবা জিসান পুরো টিমকে আসলে একটু মানে
নিজেদের মতো করে চালানোর চেষ্টা করেছে বা একচ্ছত্র আধিপত্য আমরা যেটা বলি সেটা আসলে তৈরি করার চেষ্টা করেছে। এরকম কি আসলে বিষয়টা? না, এইটা তো আসলে সবাই করতে চায়। এটা স্বাভাবিক। এটা খুব মানুষের নেচার এইটা। যে একটা জায়গায় গেলে যে সে যে জিনিসটা একটা সাম্রাজ্য করতেছে, সেই সাম্রাজ্যের জন্য পরে কেউ হুমকি স্বরূপ না হয়। হুম, এখন হুম। এটা বললে মনে করবে তুই কি হুমকি দিবি আমায়? তুই কিছু মানে না, তারপরেও কেমন যেন দূরের থেকে মনে হয় যে কিছু একটা সমস্যা। বা একটু ছোট করে দেখানো হবে যে একসময় হয়তো সবাই ভাবতেছিল যে আমরা টিমে সবাই সব টিম সবার। হুম, হুম। সবাই ভাগা পাই। তো এই জিনিসটা যেন মানুষের ভিতর না থাকে এরকম একটা প্রচেষ্টা চলবেই। হয়তো বড় ভাইয়ের ক্ষেত্রেও সেরকম অবিচার কিছু হইছে হয়তো, আমি জানি না। হয়তো সেজন্য হয়তো এটা আধিপত্য বিস্তার করতেই পারে। এটা তাদের রাইটস আছে। আমাদের নাই, আমরা চলে আসবো। আমরা তো তাদের সাথে চুক্তিবদ্ধ না। আমরা হুম, কাজ করতেই পারি বাইরে। রাইট। উম সমস্যা আমি একটু আসলে খুব যদি স্পেসিফিকলি আমাকে একটা যেটা ঘটনা শেয়ার করা যায়, হুম। যেটা হচ্ছে যে যখন আপনি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর সাথে মানে ছিলেন কিংবা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে বের হওয়ার জন্য যে রিজন গুলো আপনার মধ্যে কাজ করেছে, এরকম যে একটা স্পেসিফিক ঘটনা যেটা আপনার এখনো খুব বেশি কষ্ট দেয়। মানে থাকে না যে বন্ধু তো আপনার, আপনি তো অনেক কিছু দাবি নিয়ে বলতে পারেন বা অনেক অভিযোগ করতেই পারেন, যেটা কখনো রাকিবকে বলা হয়নি বা আজকে বলতে চান। আহ, এমন কোনো ঘটনা যেটা আপনাকে খুব কষ্ট দিয়েছে? বলা হয়নি এরকম না, বোঝানো হয়েছে। তবে একটা ঘটনা বলি আমি। এটা আসলে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয় এটা। মনে করেন এটা অনেক আগের ঘটনা, যেটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যখন শুরু হয় নাই তখনের 16 সালের দিকে রাকিব হাসান তার পাসপোর্টটা রিনিউ করবে। তো ফ্যামিলি বা ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, তো আমাকে বলল যে শমশের পাসপোর্টটা রিনিউ করতে হবে, কারণ আমি তো বাইরে ট্রাই করতেছি অনেকদিন ধরে, মেয়াদ চলে গেছে, হয়নি। আবার এখন আবার ট্রাই না করলে সমস্যা। তো আমি বললাম ঠিক আছে। তো বলছে আমার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, তাহলে আমি বলছি ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তো মোটামুটি আর খুলনায় তখন আবার নতুন করে আসছে, গ্রামে ছিল। তো আমার বাসায় থাকবে স্বাভাবিক, আমার বন্ধু আমার বাসায় থাকলো মাসখানেকের বেশি মনে হয়। তো সবকিছু তখন তো ক্লোজ ফ্রেন্ড আমরা একদম। এবং আমি যতটুকু পারলাম ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে ওইটা করলাম। ইন্ডিয়ান ভিসা করা হলো, সবকিছু করে আমি পাঠাই দিলাম। মনে করেন এক প্রকার মানে ও আমাকে 3,000 টাকা দিছিল, যেটা রিয়েল কথা। বাদ বাকিটা আমি চেষ্টা করে আস্তে আস্তে করে যেটা পাসপোর্টটা রিনিউ করে দেই। মূল কষ্টের বিষয় হলো যখন 2022 সাল, তখন কিন্তু তারা অলরেডি 4টা 5টা দেশ ঘুরছে। রাকিব হাসান, ওর দুই দুই ভাই, এই যে মাসুদ ভাই, ছোট ভাই জিসান, এরা ওর মা হজ করে আসছে। আর ওরা দুবাই ঘুরছে, এখানে ওখানে অনেক জায়গায় ঘুরে আসতেছে। সবার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে। মামা ভাগ্নে ঠাগ্নে যারা আছে, মানে ফ্যামিলির যারা আছে, সবকিছু কমপ্লিট। এবং 4 তলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে মোটামুটি 2 তলা কমপ্লিট হয়ে গেছে বাড়ি, সবকিছু চলতেছে। কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার। আমার পাসপোর্টটাই রিনিউ হচ্ছে না আর। এমন আমি বলি নাই, এমন আমি করতেও পারতাম না নিজে। আমি বলছি কি রাকিব হাসান, আমার তো পাসপোর্টটা রিনিউ করা লাগবে। ওকে এই জন্য বলছি দাবি দিয়ে যে একটা সময় তো আমিও, তুই ক্রাইসিসে ছিলি, আমি হুম, এটা বলবো না হেল্পের কথা, এটা বন্ধু তো। হয়েছে, আমাকে জীবনে অনেক হেল্প করছো। তো আমার যখন 1 বছর মেয়াদ আছে, আমি আগের থেকে বলতেছি, আমার পাসপোর্ট এই যে 1 বছর তো গিয়েছে, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাস শেষ হয়ে গেছে। তারপর আমার পাসপোর্টটা রেনুই করা হয়নি। করবো এইটাই। তো আসলে এটা টাকার ক্রাইসিসে না, এটা ইচ্ছাকৃতভাবে করা, যেটা আসলে খুব কষ্ট লাগছে যে একটা সময় আমি তো খুব ক্রাইসিসে ছিলাম, তারপরেও এটা কোনো সমস্যা হয়নি। আর আজকে তোর কাছে কোটি কোটি টাকা, কিন্তু আমার পাসপোর্টটা রেনু হচ্ছে না, এক প্রকার মানে দরকার নাই, থাক এরকম পড়ে, বিদেশের কি হবে। এমন না যে পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট রেনু করতে হবে, সেটাই হুম, হয়নি। তো এই জিনিসটা খুব কষ্ট দিয়েছে। পরে আমি পাসপোর্ট রেনুই করবো না আর কোনোদিন। তারপরে অনেকে বলছে "এ শুধু শুধু পাসপোর্ট রেনু করবো না"। পরে 1-1.5 বছর মেয়াদ আমার, মানে পাসপোর্টের মেয়াদ শেষ, তারপরে যে রেনু করছি আমি। আচ্ছা। আমরা অনেক ভারী, ভারী কথা বললাম। একটু হালকা হওয়ার চেষ্টা করি। হ্যাঁ। শমশা আলী, এখন বর্তমান সময়ে আপনি কি কাজ করছেন? কি ধরনের কাজ করছেন? আম, নিজের ইউটিউব চ্যানেলের পাশাপাশিও মেইনস্ট্রিম মিডিয়াতে বা নাটকে কাজ করছেন কিনা? হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমার আম্মু তো বললাম যে অনেকদিন অসুস্থ ছিলেন, প্রায় 2 বছর। এই 2 বছরে আমি আর ঢাকায় মুভ করি নাই সেভাবে। আমি আমাদের যে ব্ল্যাক ফক্স স্টুডিও ইউটিউব চ্যানেল, ওখানেই কাজ করতেছি। এবং আম্মুর ওই অসুস্থতার জন্য ওখানেও আমি সময় দিতে পাইনি ঠিকভাবে। এমনও হয়েছে হুম, 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছাই গেছে আমার জন্য শুটিং, যে আম্মু অসুস্থ, আসতে পারতেছি না। আর আমরা তো টিম ওয়াইজই কাজ করি। শরীফ আবার বললো যে শমশের আসলে তারপরে করব। তো আমাদের খুলনার নিজেদের কাজই পিছায় যাচ্ছিল, তো ঢাকায় আসতে তো আমি পারিই নাই। তবে তার আগে আমি বৈশাখী টিভিতে রসের হাড়ি বাড়াবাড়ি 72 পর্বের ওই নাটকটা আমরা শেষ করলাম। কাব্য মাল্টিমিডিয়ায় করছি, আর 2-3 ইউটিউব চ্যানেলে করছি, এবং করার কথা ওই সময় ছিল, যেগুলো করা হয়নি আর।
তবে ইনশাল্লাহ দেখি, এখন আরো চেষ্টা করতেছি নিজেদের চ্যানেলের পাশাপাশি বাইরেও যদি আমরা মানসম্মত কাজ পাই বা আসলে আমরা করবো ইনশাল্লাহ, চেষ্টা আছে। উদয় শরীফ আর আপনি কি এখন একসাথে কাজ করছেন না আলাদা আলাদা? না, আমরা এখন একসাথেই কাজ করতেছি। আমরা এই যে আমাদের লাস্ট এই যে 2 দিন আগে আমাদের নতুন নাটক বের হলো। এই যে আপনার একটা পেট্রোল নিয়ে একটা যে বের হলো ওইটা। আর এখনো কাজ চলতেছে, সামনে আবার নাটক রিলিজ হবে, কাজ চলতেছে। মানে এটা হলো আমাদের শরীফই সব দেখাশুনো করে তো। তো আসলে ও প্যানেল থেকে ওঠা খুবই কঠিন। ওর প্যানেল থেকে ওঠা, ও টোটালটা নিজে চেক দিয়ে নিজে দেখে তারপরে ওইটাকে ফাইনাল পাস করে, এই আর কি। তো আসলে এই জন্যই ও মুভ করতে পারে না, আমি একটু মুভ করতে পারলেও ও পারে না। আচ্ছা, তার মানে এখন উদয় শরীফ আর আপনি একসাথে কাজ করছেন এবং আপনারা খুলনাতে থেকেই কাজ করে যাচ্ছেন। আপনার ফিউচার প্ল্যান কি আসলে? 5 বছর বা 10 বছর পর নিজেকে আসলে কোথায় দেখতে চান? এই যে এখন যে আমি এই পর্যন্ত আসছি, এইটারও কোনো প্ল্যান ছিল না। তো সামনেও সেভাবে কোনো প্ল্যান নেই। অবশ্যই চাই ভালো কিছু হোক, কিন্তু সেভাবে যে স্পেসিফিক প্ল্যান আমি এটা করব ওইটা করব এরকম কোনো সেভাবে প্ল্যান নেই। দেখা যাক কি হয়। বর্তমানটাকে সময় মানে গুরুত্ব দিচ্ছি। এখন বর্তমানটাকে গুরুত্ব দিলে হয়তো এটা ফিউচার ব্রাইট করবে আস্তে আস্তে। আসলে এভাবে বলাও খুব কঠিন, কারণ এখন যুগটাই খুব খারাপ, বোঝা যাচ্ছে না কোথায় যে ঠেকবে, কোথায় কি হবে। অনেক কিছু পরিবর্তন খুব কুইক হয়ে যাচ্ছে দেশে। হুম, 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 রাইট। আমি একটু মানে কিছু প্রশ্ন আপনাকে করব। হুম। কিছু মানুষের নাম বলবো। তাদের খারাপ দিক এবং ভালো দিক যেটা আপনি অবজার্ভ করেছেন বা আপনার কাছে মনে হয়েছে একটু বলবেন আপনি। আচ্ছা। আমি খুব বেশি মানুষের নাম বলব না। আপনার যারা কাছের মানুষ তাদের সম্পর্কেই জানতে চাইবো। হুম। সবার ১ম এই উদয় শরীফ। তার ২-১ টা ভালো দিক এবং ২-১ টা খারাপ দিক বলবেন। আহ, ভালো দিকটা হলো সে মনে করেন আসলে বেশি সমালোচনা করে না কারোর। মানে আমি অনেক ফ্রেন্ডের সাথে মিশি, যে অনেক সমালোচনা করে এইটা ওইটা এর ওর দিয়ে। ও আসে ওর কাজটা নিয়ে মোটামুটি যে আলোচনা চলে ওইগুলোই। সমালোচনা মানে সমালোচনা করতে যদি হয় সেটা আমি একটু তুলি, এই প্রশ্ন বলে ওগুলো বাদ দাও, এইটা করো, মানে ও ওইগুলো এড়াই চলে। ও হুম, হুম, কাজটা নিয়েই ব্যস্ত। এরটা মানে ওই যে খোশ গল্প করে না, ও এরকম এরকম করছে, এগুলো ওর মধ্যে মোটেই নাই। আর খারাপ বলতে অনেক কিছু তো থাকে, কিন্তু আমরা আসলে শুধু শুটিং বা ইসের সময় আমরা থাকি, তো খারাপ বলতে কি বলবো, বলতে চাচ্ছেন না এরকম না নাকি? বলতে না, মানে সেরকম উল্লেখযোগ্য খারাপ মানে একটা ব্যাপার আছে না। না মানে আমি উল্লেখযোগ্য খারাপ না মানে হ্যাঁ, থাকে না যে ফ্রেন্ড হিসেবে ধরেন না যে হ্যাঁ, না ওর খারাপ একটা জিনিস আছে, ও যদি জুতা পরে আসে, ওই জুতাটা খুললে একটু বিপদ হয়ে যায়। মানে রুমে থাকা যায় না, এরকম একটা ব্যাপার আছে। তো এই খুবই সুন্দর একটা এই কথা। জিনিসটা এটা আমার ভিতরে আবার নাই মোটে। ওকে। জিসান আহমেদ, জিসান, আচ্ছা। রাকিব হাসানের ছোট ভাই। ভালো, অনেক ভালো এডিটর, অনেক ভালো এডিটর। আর হয়তো সিনিয়রদের একটু কষ্ট দিছে, এটাই খারাপ দিক। ওকে, রাকিব হাসান আপনার বন্ধু। তো অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটর। আর আর একটু চাপাবাজ। কিরকম শুনি? মানে একই ঘটনা যদি 5 বার শোনা হয় তো 5 রকম হবে। একই ঘটনা। এটা মজা করতে করতে একটু ওই তো আমি তো চাপাবাজ বুঝছি, মানে একটু মশলা মিশামিশির সাথে মাঝে 5 রকম হয়ে যায়। আর সেটা কি খারাপ দিক? ওইটা খারাপ দিক, মানে 5 জন 5 রকম জানে। একই ঘটনা Okay. 5 জন 5 রকম জানে। একটু আপনার যে মানে আপনার যে যেই কণ্ঠ বা হ্যাঁ। যেই কথাতে দর্শক আপনাকে চিনলো বা ভালোবাসলো, আমি সেই কণ্ঠে আরো কিছু জানতে চাই আসলে আপনার নিজের সম্পর্কে, আপনার নিজের পরিকল্পনা, আপনার নিজের অতীত, আপনার নিজের ভবিষ্যৎ একটু জানতে চাই। আসলে আমার সেরকম কোনো প্ল্যান নেই, আপনাকে তো বললাম। এই পর্যন্ত যে আমি আইছি এইটারও কোনো প্ল্যান ছিল না, সামনে যাবো ওইটারও কোনো প্ল্যান নেই। হয়তো ভালো কিছু হয়ে যেতে পারে, খারাপও হতে পারে। এই জন্যে আই ওয়ান্ট টু ফোকাস অনলি প্রেজেন্ট। ইফ আই মেক বিউটিফুল মাই প্রেজেন্ট, ইট উইল হেল্প আস টু ডেভেলপ মাই ফিউচার ডে বাই ডে। দ্যাটস ওকে। ও নাইস। আচ্ছা, আপনার পড়াশোনা কোথায়? খুলনাতেই সবকিছু, রাইট? হ্যাঁ, আমি পুরো খুলনাতে একদম ফাটাই দিছি পড়ে। স্কুল পাত্র উল্টোয় পাল্টায় ফেলাইছি, বই খাতা তো ছিঁড়েই গেছে, একটাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কতদূর পড়েছেন আপনি? অনেক দূর পর্যন্ত পড়েছি আমি, একদম ওই ঢাকার ওই যে মালিবাগ পর্যন্ত পড়ে আইছি। কোন পড়ার কথা করছেন? ডিগবাজিতে পড়ার কথা, বই পড়ার কথা? আরে আল্লাহ রে আল্লাহ। আপনার এই, মানে আপনার পড়াশোনা আসলে একটা সত্যি কথা বলি, আমি ক্লাস 8 পর্যন্ত এত পড়া পড়েছি, প্রথম সাময়িক আর দ্বিতীয় সাময়িকে অল টাইম ফেল করতাম, ফাইনালে কোনো মতে টাইনে উঠে পাস করতাম। আচ্ছা, এইরকম লেভেলের পড়াশোনা আমি করেছি। আচ্ছা। না আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন?
না, গ্রাজুয়েশন নামে ওই বস্তুটা আমি ছুটি পারিনি, তার আগে আমি ওই জায়গাতে একটু ব্রেক মেরে দিছি। আচ্ছা, ব্রেকটা কোথায় মারলেন? ব্রেক হলো আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত ব্রেক মারিছি, আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছিলেন ওনার? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে কি হলো যে ব্রেক মারতে হলো? আমার ওই অঙ্ক মেলে না, মিলতি পারলাম না, আমি কোনো কায়দায় মিলতি পারলাম না। কেন? মানে মিললো না কেন আসলে? ও অনেক কায়দা আছে, এই কায়দা আপনার বলতে পারবো না বিয়ে মানে। শাদী কি তখন করে ফেলছেন নাকি? না না, বিয়ে শাদী আমি করেছি 2018 সালে। আচ্ছা, ওকে। তো আপনি অনেক সুন্দর ইংরেজি বলেন, আমি এর আগেও দেখেছি, খুব ভালো ইংলিশ। না না, ইংরেজি ভালো বলি না, ইংরেজিটা হলো বলার চেষ্টা করি। তো ওই বলতে গেলে সবই ভুলভাল যায়, কিন্তু আমি ওই যে বন্ধু বান্ধবের সামনে একটু ইংরেজি বলি, কারণ ওরা যদি ভুল ধরে তা আমি স্বীকার যাই না ভুল হয়েছে। এই আর আচ্ছা, কি। মানে থাকে না যে ইংরেজি চর্চাটা আমরা সাধারণত খুব একটু কমই করি, আসলে সেই জায়গায় আপনি কিভাবে করছেন বা কেন করছেন? না, আমি ইংরেজি চর্চা করি না তো। করেন না? না না না, একদমই করি না। আচ্ছা আমি মনে হয় একটু হিন্দিটা বলি, মাঝে মাঝে হিন্দি বলতে পারি। আচ্ছা, একটু শুনি আপনার মুখে হিন্দি। अगर आप हमसे ये इंटरव्यू पूरा हिंदी में कहना चाहते हो तो हम आपसे पूरा हिंदी में बात कर सकते हैं। বাহ, एक দারুণ। भी शब्द बांग्ला नहीं निकलेगा, पर क्या है कि हिंदी बोलते बोलते थोड़ा बहुत उर्दू भी निकल जाएगा, ऐसा कुछ है। আচ্ছা, ওকে। আমি একটা মানে মজার জিনিস আপনার কাছ থেকে চাই। হ্যাঁ। সেটা হচ্ছে আপনার যে মানে যে কণ্ঠ, হ্যাঁ। সেই কণ্ঠে আপনার আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। এই কণ্ঠে না আহ, একটা গান এক্সপেরিমেন্ট। না, একদমই বিচ্ছিরি, মানে আমার যে কণ্ঠ, আমি যদি এই কণ্ঠে যদি আমি বসের কাছে যে যদি আমি মানে ছুটি চাই, স্যার আমার আব্বা মারা গেছে, তাও বিশ্বাস করবে না। তো সিরিয়াস কোনো কথা গান এতে হয় না, এরকম একটা বিষয়। এতে শুধু এই যে যেটা করতেছে একটু ফানি, এই কণ্ঠটাই এই এরকম। ফানটার জন্য আমি গানটা একটু ফানি ভাবেই শুনতে চাই actually। আহ, ও তো তোমাদের ইসে একটা গান ছিল, ওটাই বলি। বাড়িতে গিয়ে বলবো শ্বশুরকে, ছোট শালিটা বড় হলে দেবে না আমাকে। হেই, বাড়িতে গিয়ে বলবো শ্বশুরকে, ছোট শালিটা বড় হলে দেবে না আমাকে। বাহ! এটা খুবই আসলে সুন্দর, একটা খুবই নাটকের সুন্দর, গান খুবই ছিল এটা। চমৎকার। শমশের আলী, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার যদি কিছু বলার থাকে, যারা আপনার ভক্ত আছেন, যারা আপনাকে ফলো করেন, হ্যাঁ, এটা তাদের তো উদ্দেশ্যে। আসলে আমাদের সব কথাই তো আমাদের ভক্ত, আমাদের প্রিয়জনদের জন্য। কারণ আসলে আমরা যে আজকে এই পর্যন্ত আসছি সম্পূর্ণটাই আমাদের ফ্যান ফলোয়ার, যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী, এদের জন্যই। তো অবশ্যই সবার কাছে দোয়া চাইবো। আর যে জিনিসটা আমি এখন বলতে চাই সেটা হলো, অনেকে আমাদেরকে আহ, বিভিন্নভাবে মানে এখন উপস্থাপন করে বা বলতে চায়, যেহেতু আমরা একটু আলাদা হয়ে আসছি। তো এই জিনিসগুলো আসলে করতেই পারে, তারা হলো সমালোচনা করতেই পারে, তারা তাদের এটা রাইটস আছে। বাট আমি চাই যে সবকিছু বাদ দিয়ে তারা আমাদেরকে সাপোর্ট করুক, আমাদেরকে উৎসাহিত করুক, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি সামনে আরো। আর সবাই তো আসলে সব ধরনের কন্টেন্ট করতে পারে না, মাথায় আসে না আল্লাহ কাকে কি ট্যালেন্ট দিছে। তো আমরাও চেষ্টা করি আমাদের ভিতরে যা আছে সেইটা সম্পূর্ণটা দিতে। হয়তো সেটা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, ভালো হতে পারে, আবার একটু নর্মাল হতে পারে, তবে আমরা চেষ্টা করি কিন্তু সর্বোচ্চটা দেওয়ার। তো আমি চেষ্টা মানে সবার কাছে চাইবো যে অবশ্যই আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এবং আমরা যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সেই দোয়া করবেন। শেষ একটা প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে ভবিষ্যতে কি রাকিব হাসান কিংবা ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সাথে আপনাদের আবার এক হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা একসাথে কাজ করার ইচ্ছা আছে কিনা? না আসলে এটা একদমই আমার মনে হয় আপাতত দৃষ্টিতে আমি দেখি না এরকম কোনো কিছু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং বাংলা ভিশনের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশনে ডাকার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেতা শমশের আলীর সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।